গভীর রাত। হঠাৎ একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল কাউন্টেস হিল্ডার। গলা শুকিয়ে কাঠ, শরীর যেন ক্রমেই অসাড় হয়ে আসছে। কোনো মতে বিছানা থেকে উঠে জলের পাত্র থেকে ঢকঢক করে অনেকটা জল খেলেন তিনি। আর সঙ্গে সঙ্গেই শরীরটা কেমন যেন গুলিয়ে উঠল। মাথা ঝিমঝিম করতে লাগলো আচমকাই। ঠোঁটের কষ বেয়ে গলা দিয়ে গড়িয়ে জলের ধারা বুকের উপর এসে পড়তেই কেমন যেন শিউরে উঠল কাউন্টেস হিল্ডার সর্বাঙ্গ। ভেতর থেকে শরীরটা যেন ক্রমেই কেমন পাক দিচ্ছে, কিছুতেই কমছে না। সেই সঙ্গে কেমন যেন একটা উত্তাপ প্রতিটি রোমকূপ দিয়ে আগুনের মতো নির্গত হচ্ছে। সুসজ্জিত রাত পোশাকটিও গায়ে রাখতে কষ্ট হচ্ছে যেন। এক টানে তিনি সেটা খুলে ফেললেন। একটু বাতাসের বড় প্রয়োজন তার। দম যেন বন্ধ হয়ে আসছে। তিনি বড় জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। বাইরে শান্ত সুন্দর রাত। নরম বাতাস স্পর্শ করে যাচ্ছে কাউন্টেস হিল্ডার নরম অনাবৃত শরীর। একটু যেন শান্ত লাগছে ভেতরটা, আস্তে আস্তে। আর ঠিক এমন সময় তার চোখ গেল আকাশের গোল থালার মতো চাঁদের দিকে। আর প্রায় সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ভয়াল আতঙ্কে বুকের রক্ত শুকিয়ে গেল কাউন্টেস হিল্ডার। ছোট থেকেই আমরা গল্পের ছলে নানান উপকথা, নানান বিশ্বাসের গল্প শুনে থাকি। আস্তে আস্তে যত আমরা বড় হই, সেই গল্পগুলোকে জড়িয়ে আমাদের যে বিশ্বাস, যে ভয়, যে আবেগ থাকে, তা আস্তে আস্তে কমে যেতে থাকে। কারণ আমরা জানতে পারি সেগুলো নিছকই কল্পনা, নিছকই মানুষের অন্ধবিশ্বাস। কিন্তু যদি এমন কোন অন্ধবিশ্বাস সত্যি সত্যি বাস্তবে ফিরে আসে, যদি সেটি নিছক কল্পনায় আবদ্ধ না থাকে, কি হবে তখন? বিভা ক্যাফে ক্লাসিক্সে আজকের গল্প বার্নার্ড জে হার্টউডের গল্প অবলম্বনে চাঁদ ডুবে গেলে অন্ধকারে। গল্প পাঠে অভিষেক। জার্মানির হার্চ পর্বত এবং সংলগ্ন পার্বত্য অঞ্চলকে নিয়ে রয়েছে নানা কাহিনী এবং কিংবদন্তি। এখানে আজ আমরা যে গল্পটি বলবো তাকে অনেকে সত্যি কাহিনী হিসেবে দাবি করে। এ ঘটনা ঘটেছিল আজ থেকে 100 বছরের কিছু আগে। আমাদের আজকের জ্ঞান এরকম ঘটনা ঘটবার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিতে পারে না। হয়তো সঙ্গতভাবেই প্রশ্ন জাগতে পারে এই রহস্যময় অলৌকিক ঘটনার কারণ এবং ফলাফলের ব্যাখ্যা সম্পর্কে। তা পণ্ডিতজনেরা ব্যাখ্যার ভাষ্য নিয়ে মাথা ঘামান, আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা বরং এখানে আসল গল্পটিই বলবো। হ্যাঁ, আসল গল্প। কাউন্ট ভান ব্রেবার ছিলেন জার্মানির একজন ধনী ভূস্বামী। তিনি বেড়াতে এসেছিলেন হার্চ পর্বতে। সঙ্গে তার তরুণী বধূ কাউন্টেস হিল্ডা। এক রাতে কাউন্ট আর কাউন্টেসকে এক সরাইখানায় রাত্রিবাস করতে হয়েছিল। এই সরাইখানাটি ছিল গ্রাউটস নামের একটি গ্রামে। সন্ধ্যার পর স্বামী স্ত্রী সরাইখানার বৈঠকখানা ঘরে আগুনের পাশে বসে সরাইওয়ালার সঙ্গে নানা বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন। তখনই কথা প্রসঙ্গে কাউন্টেস হিল্ডা বললেন, জানেন, একটা ছোট্ট পাহাড়ি নদী পার হতে আমাদের খুব বেগ পেতে হয়েছিল। আমাদের কুকুরগুলো তো কিছুতেই জলে নামবে না। শেষ পর্যন্ত জোর করে তাদের জলে নামাতে হলো। অথচ মজার ব্যাপার কি জানেন, নদীতে সাঁতার কাটতে ওরা খুবই পছন্দ করে।
সাঁতারের সুযোগ পেলে আমাদের পোষা কুকুরগুলো আর কিচ্ছু চায় না। সরাইখানার মালিকের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। একটু চুপ করে থেকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই জায়গাটায় কোনো অদ্ভুত বৈশিষ্ট্যের কথা কি আপনার মনে আছে? হ্যাঁ, নদী পেরোবার জায়গাটার কথা আমাদের পরিষ্কার মনে আছে। সরাইখানার মালিক জায়গাটার একটা বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলেন, আগে ওখানে একটা অদ্ভুত ধরনের বিশ্রী রকমের গন্ধ পেয়েছেন? আপনি যে জায়গার বর্ণনা দিলেন সেখানেই আমরা নদী পার হয়েছি, আর অদ্ভুত বিশ্রী গন্ধও পেয়েছি। জায়গাটা আমি ভালো করে চিনি। ওদিকটা মোটেও ভালো নয়, খুবই কুখ্যাত, বুঝলেন? ওই এলাকাটার নাম উলফ হলো। অন্ধকার ঘনিয়ে আসবার পর আর কেউই ওখানে যেতে সাহস করে না। হিংস্র জীবজন্তু আছে বুঝি? না না, তা নয়। তবে ওখানকার লোকদের বিশ্বাস যে ওই জায়গাটা নাকি অভিশপ্ত। পৃথিবীর বুকে যখন অন্ধকার নেমে আসে তখন ওখানে হানা দেয় এক অপ্রাকৃত অশুভ শক্তি। মহা অমঙ্গল যেন মূর্তিমান হয়ে ওঠে ওখানকার ওই নিরন্ধ্র অন্ধকারের মধ্যে। এ কথা শুনে কাউন্ট ব্রেবার উপহাসের হাসি হাসলেন। সরাইখানার মালিক উত্তেজিত হয়ে আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাউন্ট বিরক্তভাবে তার উচ্ছ্বাসে বাধা দিয়ে বললেন, এ প্রসঙ্গে আলোচনা এখন বন্ধ থাক। কাউন্ট বন্ধ করতে বললেও কাউন্টেস হিল্ডার কিন্তু এই আলোচনা বেশ ভালোই লাগছিল। তিনি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সরাই মালিকের কথাগুলি। সরাইওয়ালা থামতেই তিনি বললেন, আচ্ছা, এ ব্যাপারে নিশ্চয়ই আপনি আরো অনেক কিছু জানেন, বলুন না সেসব কথা। আসলে লোকের বিশ্বাস ওখানে ওই পাহাড়ি নদীর জল যেই পান করে তার জীবনেই নেমে আসে ভয়ঙ্কর দুর্ভাগ্য। কি ধরনের দুর্ভাগ্য? ঢের হয়েছে। কাউন্টেস ওখানে ওই নদীর জল খেয়েছেন। আপনার ওসব ভুতুরে গাল গল্প বলে ওকে ভয় পাইয়ে দেবেন না। আগে আমি দুঃখিত, ইউর এক্সেলেন্সি, কিন্তু আমরা কিন্তু এসব কাহিনী বিশ্বাস করি। আমাদের কাছে কিন্তু নিছক ভুতুরে গাল গল্প নয় এগুলো। আপনি আমার কথা শুনেছেন? যান, এখন নিজের কাজে যান। সরাইওয়ালার সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। খানিক বাদেই কাউন্টের ভৃত্য এলো তার কাছে, বলল, মহামান্য কাউন্ট আপনাকে এখনই তার কাছে যাওয়ার আদেশ দিয়েছে। ভৃত্যের সঙ্গে সরাইওয়ালা এলেন কাউন্টের সামনে। প্রভুর চোখের ইঙ্গিতে সেই ভৃত্য ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে কাউন্ট একলা। কাউন্টেস হিল্ডা নেই সেখানে। সরাইওয়ালা জানতে চাইলেন, আগে হুজুর আমাকে ডাকছিলেন? হ্যাঁ, শুনুন আমার কথা। আদেশটা আমি একবারই দেব, কিন্তু এ আদেশ যাতে ঠিক মতো পালিত হয় সেদিকে আমার কড়া নজর থাকবে। এবার শুনুন আমার আদেশ। যদি আপনি বা আপনার কোনো চাকর বাকর ওই পাহাড়ি নদীর সম্পর্কে আর একটি কথা কাউন্টেস বা আমার দরের কোনো লোককে বলেন, তবে আপনাকে ওই বনের ভিতর নিয়ে গিয়ে আমি গাছের ডালে ফাঁসি দেব। আপনার কোনো চাকর বললেও আপনি রেহাই পাবেন না। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। আমার আদেশের অর্থ বুঝতে পেরেছেন? আগে হ্যাঁ, ইউর এক্সেলেন্সি, আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তাহলে এবার নিজের ঘরে যান। পরদিন সকালে কাউন্টেস হিল্ডাকে খুব বিবর্ণ দেখালো। কাউন্ট ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তোমাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কাল রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। বারবার ঘুম ভেঙে গিয়েছে। মোটেই ভালো ঘুম হয়নি। শরীরটা খুব দুর্বল লাগছে। বিশ্রাম করো, শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা। স্বামীকে কি একটা বলতে গিয়ে হিল্ডা থেমে গেলেন। ভান ব্রেবার বললেন, বলো।
না, ঠিক আছে, থাক। আহা, বলোই না। মানে মানে বলছিলাম কি, আমি তো ওখানে নদীর জল খেয়েছিলাম, মানে কিছু হবে না তো? আরে না না, এখানকার কুসংস্কারাচ্ছন্ন লোকেদের কথায় এত গুরুত্ব দিচ্ছ কেন? এসব কথা নিয়ে বোধহয় সারা রাত ভেবেছ, আর সেজন্যই নানা রকম দুঃস্বপ্ন দেখেছ। উফ, আমি তো বলছি কিচ্ছু হবে না। কিন্তু না, কোনো কিন্তু নয়। এই নিয়ে আর কোনো আলোচনা নয়। এসব কুসংস্কারের কথা মোটে ভাববেই না। কাউন্টেস কিন্তু স্বামীর কথায় পুরোপুরি আশ্বস্ত হতে পারলেন না। কাউন্টেসের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হল না। রোজ রাতে তিনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে লাগলেন। তার শরীর শুকিয়ে যেতে লাগল, মুখের রং হতে লাগলো বিবর্ণ থেকে বিবর্ণতর। কাউন্ট ভাবলেন হাজ পর্বতমালার জল হাওয়া কাউন্টেসের সহ্য হচ্ছে না। তাছাড়া সরাইখানার মালিকের অলৌকিক কাহিনী তার মনে দাগ কেটে বসেছে। কিছুতেই তিনি ওই কাহিনীর প্রভাব থেকে মুক্ত হতে পারছেন না। এসব কারণেই স্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গা ছেড়ে নিজের বাড়িতে ফিরে যাওয়াই ভালো। সেখানে অনুকূল পরিবেশে কাউন্টেস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। কাউন্ট স্ত্রীকে নিয়ে ফিরে এলেন ম্যাগডেবুর্গে, নিজের প্রাসাদ দুর্গে। কিন্তু দুর্ভাগ্যক্রমে নিজেদের প্রাসাদে এসেও কাউন্টেস হিল্ডার শরীর ভালো হল না। ভয়ঙ্কর দুঃস্বপ্নের হাত থেকে তিনি এখানেও রেহাই পেলেন না। তাছাড়া তিনি আগের মতোই ভুগতে লাগলেন অনিদ্রা রোগে। কাউন্ট ওই অঞ্চলের সবচেয়ে বড় ডাক্তারকে ডাকলেন। ডাক্তার ভালো করে পরীক্ষা করে বললেন যে কাউন্টেস অজীর্ণ রোগে ভুগছেন, আর তার ফলেই দেখছেন এই রকম দুঃস্বপ্ন। তার অনিদ্রার কারণ হলো ওই অজীর্ণ রোগ। ডাক্তার ওষুধপত্র দিলেন, পথ্য হিসেবে দিলেন সহজপাচ্য হালকা খাবার। কিন্তু তাতেও দুঃস্বপ্নের অবসান হল না। দুঃস্বপ্ন তো রইলই, তার সঙ্গে কাউন্টেস হিল্ডার আচরণ হয়ে উঠল অদ্ভুত। তিনি প্রাসাদ দুর্গে এক নির্জন প্রায় পরিত্যক্ত অংশে একা একা রাত্রিবাস করতে চাইলেন। তরুণী বধূর এমন অদ্ভুত ইচ্ছার কোনো কারণ খুঁজে পেলেন না তরুণ কাউন্ট। কাউন্টেস ভালোভাবে সবটা বুঝিয়ে বললেন, আমি রাতে ঘুমোতে পারি না, আর সেজন্যই আমার শরীর দিন দিন ভেঙে পড়ছে। আমার ঘুমের জন্য চাই পরিপূর্ণ নিস্তব্ধতা, আর সেরকম নিস্তব্ধতা আমি পেতে পারি প্রাসাদের ওই প্রায় পরিত্যক্ত অংশে। আমাকে যদি সুস্থ করে তুলতে চাও, তবে রাতে আমাকে ওখানে থাকতে দাও। অগত্যা কাউন্ট ভন ব্রেবারকে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হল। কপালের এমনই লিখন যে ঘরের সমস্যার সঙ্গে কাউন্টকে এবার বাইরের একটা বিরাট সমস্যার মুখোমুখি হতে হল। বাইরের এই সমস্যা ঘরের সমস্যার থেকেও অনেক বড়। কাউন্ট ভন ব্রেবার ছিলেন ম্যাগডেবুর্গের পুলিশ প্রশাসনের প্রধান। স্বয়ং রাজার কাছ থেকে তিনি এ ক্ষমতা পেয়েছিলেন। এতকাল ম্যাগডেবুর্গে পুলিশের সামনে কোনো সমস্যা ছিল না, কিন্তু এবার এক বিরাট সমস্যার সামনে পড়ে পুলিশ একেবারে নাজেহাল হয়ে গেল, আর পুলিশ প্রধান হিসেবে কাউন্ট বিব্রত হয়ে পড়ল। ম্যাগডেবুর্গের বিভিন্ন পল্লী থেকে শিশুদের রহস্যময় অন্তর্ধান শুরু হল। সমাজের নিচু তলার অনেক পরিবারের বাচ্চারা কোনো রকম সূত্র না রেখে যেন কর্পূরের মতো উবে যেতে লাগল। রাতের পর রাত পুলিশ কর্তৃপক্ষের যথেষ্ট সাবধানতা এবং সতর্কতা সত্ত্বেও এ রহস্যময় অন্তর্ধানগুলি ঘটেই চলল। কে বা কারা এর পিছনে রয়েছে, শত চেষ্টা করেও পুলিশ তা বের করতে পারল না। সমস্ত ম্যাগডেবুর্গে দেখা দিল দারুণ আতঙ্ক। এই আতঙ্ক ছড়িয়ে পড়ল আশপাশের অঞ্চলে। কাউন্ট ভন ব্রেবারের চোখের ঘুম ছুটে গেল। দারুণ দুশ্চিন্তায় তিনি কাটাতে লাগলেন
এক একটা বিনিদ্র রজনী। ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠল যখন এক রাতে একজন প্রভাবশালী ব্যাংক ব্যবসায়ীর মেয়ে অদৃশ্য হল। এতদিন সমাজে নিচুতলার বাচ্চারাই নিখোঁজ হচ্ছিল, এবার দেখা গেল উপরতলার শিশুরাও রেহাই পাচ্ছে না। কয়েক রাত পরে এক ধনী আইনজীবীর মেয়ে নিখোঁজ হয়ে গেল। ব্যাপারটা একেবারে চরমে উঠল যখন জেনারেল রিটেনবার্গের মেয়ে অদৃশ্য হল। রাত বেশি হয়নি, কাউন্ট নিজের অফিসেই বসেছিলেন। অত্যন্ত উত্তেজিতভাবে হুড়মুড় করে কাউন্টের অফিসে ঢুকলেন জেনারেল রিটেনবার্গ। নিদারুণ ক্রোধে জেনারেলের বিরাট দেহটা কাঁপছে, মুখের রং হয়েছে শীষের মতো। ঘরে ঢুকে কাউন্টের ডেস্কে সজোরে মুষ্টাঘাত করে জেনারেল উন্মাদের মতো অভিসম্পাত দিয়ে গর্জন করে উঠলেন, আমার মেয়ে অদৃশ্য হয়েছে ফন ব্রেবার। কবে? কখন? আজ বিকেলে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মেয়েকে, কিন্তু বৃথা চেষ্টা। তাকে পেলাম না। কেউ ধরে নিয়ে গেছে তাকে। শহরের রাস্তার উপর থেকে সে অদৃশ্য হয়ে গেছে। আমার মেয়ে, আমার আমার একমাত্র মেয়ে। ওহো। আপনি স্থির হন জেনারেল, আমরা যথাসাধ্য চেষ্টা করব। কাউন্টকে কথা শেষ করতে দিলেন না জেনারেল। তীব্র দৃষ্টিতে ভন ব্রেবারের দিকে তাকালেন। প্রিয় কাউন্ট, এক্ষুনি আমার মেয়ের উদ্ধারের ব্যবস্থা করুন, নইলে আমিও আপনার সর্বনাশ করব। আপনার ওই স্বাদের প্রাসাদ দুর্গ আমি তোপের মুখে উড়িয়ে দেব। আর একটি কথা না বলে জেনারেল রিটেনবার্গ কাউন্টের অফিস থেকে বেরিয়ে গেলেন। ভন ব্রেবার এবার সত্যিই চিন্তিত হয়ে পড়লেন। অন্তর্ধান সমস্যার সঙ্গে যোগ হল আর এক নতুন সমস্যা। জেনারেল রিটেনবার্গ শক্তিশালী এবং প্রভাবশালী মানুষ। তিনি শূন্য আস্ফালন করেননি, বৃথা ভয়ও দেখাননি। ইচ্ছে করলে যে কোনো মুহূর্তেই ভন ব্রেবারের কেল্লাটিকে কামানের গোলায় তিনি উড়িয়ে দিতে পারেন। সেই রাতেই ভন ব্রেবার তার সমস্ত পুলিশ বাহিনীকে কাজে নামিয়ে দিলেন। যত রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে তার কিছুই বাদ দেওয়া হলো না। প্রতিটি বাড়ি, বিশেষ করে গরিব এলাকার বাড়িগুলি খানা তল্লাশ করা হলো। প্রতিটি পক, প্রতিটি বাগান এবং প্রতিটি সম্ভাব্য লুকোনোর জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো। কিন্তু সবই নিষ্ফল। শিশু অপহরণকারীর কোনো খোঁজই পাওয়া গেল না। পরদিন রাতে কাউন্ট নিজের অফিসে বসে অনুসন্ধানকারীদের রিপোর্টগুলি পড়ছিলেন। রিপোর্টগুলির মধ্যে কোনো আশার আলোই খুঁজে পাচ্ছিলেন না তিনি। আর তা না পেয়ে তিনি ক্রমেই ঘাবড়ে যাচ্ছিলেন। তার পরবর্তী কাজ যে কি হওয়া উচিত তা তিনি কিছুতেই ঠিক করে উঠতে পারছিলেন না। হঠাৎ কাউন্টের অফিসের কামরার দরজার কাছে একটা হইচই শোনা গেল। চমকে উঠে তিনি দরজার দিকে তাকালেন। নোংরা ছেঁড়া পোশাক পরা একজন নারী ছুটতে ছুটতে এসে ঢুকল কাউন্টের খাস কামরায়। নারীর চোখের দৃষ্টি বন্য, তার মাথার লম্বা চুলগুলো লটপট করছে। মধ্যযুগের এক ডাইনি এসে ঢুকল নাকি কাউন্টের ঘরে। কাউন্ট ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করলেন, কে তুমি? কি চাও? হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলো একজন পুলিশ কর্মচারী। ঢুকেই হাত চেপে ধরল সেই নারীর। কাউন্টের দিকে তাকিয়ে অপ্রস্তুত ভাবে সে বলল, আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত ইওর এক্সেলেন্সি। আমাদের এরিয়ে ও এক ছুটে ঢুকে পড়েছে আপনার ঘরে। ও একটা পাগলি। ওর মেয়ে হারিয়ে যাবার পর ও পাগল হয়ে গিয়েছে। ওর মেয়ে কবে হারিয়েছে? প্রথম দিকে, এ উৎপাত যখন প্রথম শুরু হলো সেই সময়। ওকে এখান থেকে বের করে নিয়ে যাও। না না না। পাগলি তীব্র তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল। এক ঝটকায় পুলিশ কর্মচারীটির হাত ছাড়িয়ে কাউন্টের ডেস্কের সামনে এসে সে তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো, শুনুন ইওর এক্সেলেন্সি, শুনুন, আমার কথা আপনাকে শুনতেই হবে। আমি পাগল নই, শোকে আমার মাথাটা এলোমেলো হয়ে গিয়েছে। আমি জানি ও ঘুরে বেড়ায়, ও অন্ধকারে ঘুরে বেড়ায়। আধারের সন্তান,
ঘন আধারেই ঘুরে বেড়ায়। আলো নেই, এক ফোঁটাও আলো নেই। অন্ধকার, পিচকালো অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। ভান ব্রেবারের ধৈর্যচ্যুতি হল। পুলিশ কর্মচারীটির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে তিনি গর্জন করে উঠলেন, আমার হুকুম শুনতে পাওনি তুমি? বের করে নিয়ে যাও ওকে, এখান থেকে বের করে নিয়ে যাও। হ্যাঁ হুজুর, এক্ষুনি নিয়ে যাচ্ছি। শক্ত হাতে মেয়েটার হাত চেপে ধরে পুলিশ কর্মচারীটি ওকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করবার চেষ্টা করতে লাগলো। মেয়েটি বিলাপের সুরে আর্তনাদ করে উঠল, যাবো না, আমি যাবো না। আমি হুজুরকে সব কথা বলবো। আমি দেখেছি ওকে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। আমার ছোট্ট সোনাটাকে নিয়ে গেছে। ওকে আমি দেখেছি। আমার সোনা, আমার আমার ছোট্ট সোনা। পুলিশের কর্মচারীটি মেয়েটাকে টানতে টানতে রাস্তায় বের করে দিল। তার আর্ত কণ্ঠস্বর শোনা যেতে লাগলো দূর থেকে। আচম্বিতে কাউন্ট ভন ব্রেবারের মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। ঘন অন্ধকারের মধ্যে এই পাগলি হয়তো একমাত্র আশার আলো। তার কানে বাজতে লাগলো পাগলির একটা কথা, আমি দেখেছি ওকে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। আমার সোনা, আমার ছোট্ট সোনা। আমি যাব না, আমার সোনা। এক লাফে চেয়ার থেকে উঠে কাউন্ট ঘরের বাইরে চলে গেলেন। দূর থেকে তখনও পাগলির বিলাপ ভরা কণ্ঠস্বর অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল। না না, ওকে হারাতে দিলে চলবে না। এক ছুটে লম্বা বারান্দাটা পেরিয়ে সদর দরজাটার কাছে পড়লেন। তারপর এক লাফে নেমে পড়লেন রাস্তায়। বাইরে অন্ধকার, তার সঙ্গে ঘন কুয়াশা। তারই মধ্যে অস্পষ্টভাবে দেখা গেল সেই সন্তানহারা মাকে। সে ছুটছে, হোঁচট খাচ্ছে, আর্তনাদ করছে মৃগী রোগীর মতো। কাউন্ট ছুটলেন ওর পিছু পিছু। ওকে হারালে চলবে না, কিছুতেই চলবে না। হয়তো ওর মাধ্যমেই শিশু অন্তর্ধান রহস্যের সমাধান হবে। ভীত মাতালের মতো টলমল পায়ে যাচ্ছে মেয়েটি, কিন্তু সে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। ওর সঙ্গে তাল রেখে ছোটা কাউন্টের পক্ষে খুব শক্ত হয়ে পড়ছে। বড় রাস্তা ছেড়ে এবার আঁকা বাঁকা গলিপথে ছুটছে মেয়েটি, গাঢ় অন্ধকার আর ঘন কুয়াশার মধ্য দিয়ে। মেয়েটি যে কোথায় তাকে নিয়ে যাচ্ছে তাই বুঝতে পারলেন না কাউন্ট। ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেল সামনে নারী মূর্তি। আতঙ্ক ভরা গলায় তীক্ষ্ণ চিৎকার করে উঠল, ওই যে ওই যে আধার রাতের সন্তান, আধার রাতেই চড়তে বেরিয়েছে। তুই আমার সোনাকে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি চালিয়ে কাউন্টের মনে হলো তিনি যেন একটা বোরখা ঢাকা ছায়া মূর্তি দেখতে পেলেন। মূর্তির কাঁধে একটা বস্তা। পাগলি মা উন্মাদের মতোই ছুটল ছায়া মূর্তির দিকে। কাউন্ট ব্রেবারও ছুটলেন মায়ের পিছু পিছু। কাউন্টের মনে হলো একটা পাথরের দেওয়ালের পাশ দিয়ে তারা ছুটলেন। কোথায় এসে পড়েছেন সে সম্পর্কে কাউন্টের মনে কোনো ধারণাই ছিল না। ছুটতে ছুটতে এক সময় আতঙ্ক ভরা চোখে কাউন্ট দেখলেন সেই ছুটন্ত ছায়া মূর্তি এক লাফে দেওয়াল টপকে ওপাশে চলে গেল। রক্তলোলুপ শিকারী কুকুরের মতো তাকে অনুসরণ করে পাগলি মা অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে পাঁচিল টপকালো। কাউন্টের কিন্তু দেওয়াল বেয়ে উঠতে খুব কষ্টই হলো। দেওয়ালের ওপাশে পৌঁছে কাউন্ট দেখলেন তার সামনে দুটি মূর্তি অনেকখানি এগিয়ে গিয়েছে। কাউন্টও ছুটলেন। মনে হচ্ছে তিনি বোধহয় আসল জায়গাতেই এসে পড়েছেন। শিশু অন্তর্ধান রহস্যের সমাধান বুঝি আসন্ন। উঁচু ঝোপঝাড়ের কাঁটা এবং ডালপালায় কাউন্টের মুখ আর শরীর বিচ্ছিন্নভাবে ক্ষতবিক্ষত হয়ে গেল। তার পোশাক পরিচ্ছদ ছিঁড়ে গেল। হঠাৎ অপ্রত্যাশিতভাবে কুয়াশার আবরণ কিছুক্ষণের জন্য একেবারে কেটে গেল। সামনে ভেসে উঠল একটা বিরাট দরজা। কাউন্ট দরজার কাছে পৌঁছানোর আগেই সেই সন্তানহারা জননী
বোরখা পড়া ছায়ামূর্তিকে অনুসরণ করে দরজার ওপাশে চলে গেল। দরাম করে বন্ধ হয়ে গেল দরজার ভারী পাল্লা। দরজা খোলার গোল করাটায় হাত দিতে না দিতেই কাউন্ট শুনতে পেলেন একটা রক্ত জমাট করা আর্তনাদ। আর তারপরই শোনা গেল হুড়মুড় করে কোনো ভারী জিনিস পড়বার শব্দ। এরপর কাউন্ট একই সঙ্গে শুনতে পেলেন আর্তনাদ এবং ক্রুদ্ধ গর্জন। গর্জনটা মানুষের কণ্ঠ নয়, কোন ক্রুদ্ধ জন্তুর কণ্ঠ থেকে যেন এই ভয়ঙ্কর বিভৎস গর্জন বেরিয়ে আসছে। কাউন্ট ইতস্তত করতে লাগলেন। বন্ধ দরজার ওপাশ থেকে আসতে লাগলো ধস্তাধস্তির শব্দ। আসবাবপত্র ভাঙল, কাঠ ফাটল, ঝনঝন করে ভেঙে পড়ল আয়না। এসব শব্দের মাঝে মাঝে শোনা যেতে লাগলো জান্তব গর্জন আর মানুষের কণ্ঠের তীব্র তীক্ষ্ণ আর্তনাদ। তারপর শোনা গেল একটা বিভৎস অদ্ভুত শব্দ। সশব্দে একটা ভারী জিনিস পড়ে গেল। চারপাশ স্তব্ধ, আর কোনো শব্দ শোনা গেল না। এতক্ষণ ভান ব্রেবার যেন স্তম্ভিত হয়েছিলেন। এবার তিনি সম্বিত ফিরে পেলেন। দরজার কড়া ধরে টানলেন তিনি। অবাক হয়ে দেখলেন দরজাটা খুলে গেল। ওপাশের ঘরখানা দেখে মনে হলো এক পল্টন কষাক সৈন্য যেন হানা দিয়ে ঘর বিধ্বস্ত করে গিয়েছে। একখানা চেয়ারও সোজা অবস্থায় নেই, এমনকি একটি আসবাবও নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। অন্ধকারটা চোখে সয়ে এলে কাউন্ট দেখলেন ঘরের দেওয়ালে রক্ত, মেঝেতে রক্ত, সর্বত্র রক্ত। চারপাশে যেন রক্তের স্রোত বইছে। সামনের দিকে এগোলেন কাউন্ট। এক কোন মৃত্যুপুরীতে তিনি এসে পড়েছেন। হঠাৎ হঠাৎ নরম কিছুতে ধাক্কা লাগলো। কাউন্ট হোঁচট খেলেন, পড়ে গেলেন রক্ত মাখা মেঝের উপর। একটা ছিন্ন ভিন্ন মৃতদেহের সঙ্গে ধাক্কা লেগেছে কাউন্টের। এ দেহ আর কারো নয়, সেই পাগলি মায়ের, যাকে অনুসরণ করে কাউন্ট এই পিশাচপুরীতে এসে পৌঁছেছেন। পাগলি মায়ের বিকৃত দেহটাকে প্রায় চেনাই যায় না। তার কণ্ঠনালী ছিন্ন, পেটটাকেও চিড়ে ফেলা হয়েছে, বেরিয়ে এসেছে ভেতরের নাড়িভুড়ি। মৃতের চোখ দুটি খোলা, দারুণ আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফারিত। বিকৃত মুখে, মরা চোখে পাগলি মা তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। কাউন্ট ভান ব্রেভারের গাটা গুলিয়ে উঠল। একটা তীব্র বিবমি সাজানো পেয়ে বসল তাকে। একটু পরে কোন রকমে টলতে টলতে তিনি উঠে দাঁড়ালেন। নিচু গলায় ক্রুদ্ধ গর্জন ধ্বনি শুনে কাউন্ট বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালেন। অজ্ঞাত সারেই তার হাত চলে গেল কোমরে গোঁজা পিস্তলের উপর। খাপ থেকে এক টানে পিস্তল বের করলেন তিনি। বোরখা পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে জানালার পাশে। সে কাউন্টকে লক্ষ্য করছে। কে তুমি শয়তান? একটু নড়লেই আমি তোমাকে খেপা কুকুরের মতো গুলি করে মারবো। মূর্তিটি বোরখা খুলে ফেলল। অন্ধকারে পরিষ্কার বোঝা না গেলেও কাউন্ট এটুকু বুঝলেন যে কোনো নারী মূর্তি। খোলা বোরখাটা মূর্তিটি দূরে ছুড়ে দিল। কাউন্ট দেখলেন তার হাতখানা। মনে হলো হাতখানা ঘন লোমে ঢাকা। এমন রোমশ হাত কোনো নারীর হতে পারে না। এ যেন কোনো বন্য জন্তুর শরীরের অঙ্গ। মূর্তিটির মুখ থেকে আবার একটা জান্তব ধ্বনি বেরিয়ে এলো। কাউন্টের দিকে লক্ষ্য রেখে মূর্তিটা জানালার একেবারে কাছে চলে এলো। এবার বুঝি ওই পথেই পালাবে ছায়ামূর্তি। কিন্তু না, এখন ওকে কিছুতেই পালানোর সুযোগ দেওয়া যাবে না। একবার যদিও হারিয়ে যায় তবে আর কোনোদিনই হয়তো ওকে খুঁজে পাওয়া যাবে না।
ছায়ামূর্তিটিকে লক্ষ্য করে কাউন্ট ভন ব্রেভার দুবার গুলি ছুড়লেন। তীব্র মর্মবিদারী আর্তনাদে ভরে গেল ঘরখানা। কাউন্ট নিজেও পড়ে গেলেন ঘরের মেঝেতে। আলো, এখন একটা আলো চাই, একটা আলো, শুধু একটু আলো চাই। ঈশ্বরের অসীম কৃপা, ঘরের মেঝেতে এক টুকরো মোমবাতিও পাওয়া গেল। তাড়াতাড়ি আলো জেলে আলো হাতে কাউন্ট এগিয়ে এলেন ভূপতিত আহত রহস্যময় ছায়ামূর্তিটির দিকে। ছায়ামূর্তিটি যন্ত্রণায় ছটফট করছে। কাছে গিয়ে কাউন্ট যা দেখলেন, আর একটু হলেই জ্বলন্ত মোমবাতিখানা তার হাত থেকে পড়ে যাচ্ছিল। কাউন্ট দেখলেন রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে তার তরুণী পত্নী হিল্ডার আহত দেহ। কাউন্টেস হিল্ডা। যন্ত্রণায় কাউন্টেসের চোখ বিস্ফারিত। হাঁটু মুড়ে বসলেন কাউন্ট। মুমূর্ষ হিল্ডাকে টেনে নিলেন বুকের মধ্যে। হায় ভগবান, এই যে দেখছি আমারই শ্বাস। ও মাই ডিয়ার কাউন্টেস হিল্ডা, ও মাই ডিয়ার হিল্ডা। কাউন্টেসের তখন শ্বাস উঠেছে। হাঁপাতে হাঁপাতে দুর্বলভাবে তিনি বললেন, জলসি পারি নদী, আমি পারিনি, আমি নিজেকে রক্ষা করতে পারিনি। অভিশাপ নেমে এসেছিল আমার উপর। আমি চেষ্টা করেছি, আমি স্বামীর কোলে ঢলে পড়লেন কাউন্টেস হিল্ডা। গভীর রাতের অন্ধকারে রূপলি থালার মতো গোল চাঁদের শরীরে গ্রহণ লেগেছে। চাঁদ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। এক ঠান্ডা বাতাস হাহাকার করে যেন নেমে আসছে পৃথিবীর বুকে। বলা বাহুল্য, কাউন্ট ব্রেভার এসব কিছুই লক্ষ্য করলেন না। চাঁদ ডুবে গেলে অন্ধকারে আলো মরে যায় চিরতরে। এতক্ষণ শুনছিলেন বার্নার্ড জে হার্টফোর্ডের গল্প অবলম্বনে গল্প চাঁদ ডুবে গেলে অন্ধকারে। গল্প পাঠে ছিল অভিষেক। অন্যান্য চরিত্রে কাউন্ট ব্রেভার সৌরভ সাহা, জেনারেল রিটেনবার্গ কৌশিক, সরাইখানার মালিক কুন্তল, ভৃত্য সুযাত্র, পুলিশ কর্মচারী হ্যাপি, পাগলি বর্ণালী এবং কাউন্টেস হিল্ডার চরিত্রে বর্ণিশা। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ ও সম্পাদনা সায়ন, প্রযোজনা বিভা পাবলিকেশন, নির্দেশনা টিম বিভা ক্যাফে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।